দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ফেস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হেসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি আপনাদের একেবারে বাড়ি কেনা, লোন পাওয়া, এর পাশাপাশি শিক্ষা, চাকরি, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য থেকে বিভিন্ন বিষয়ে তথ্যগুলো আপনাদের ঘরে পৌঁছে দিতে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাড়ি কেনার সময় যখনই মানুষ স্বপ্ন দেখতে শুরু করেন যে তিনি একটি বাড়ির মালিক হবেন, তিনি একটি স্বপ্নের বাড়ি কিনবেন, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ থাকে, সেটি হলো সঠিক লোনটা বেছে নেওয়া। সঠিক লোনটা বেছে নেওয়া বলতে আমরা বোঝাচ্ছি, আপনি একজন মর্টগেজ অফিসারের কাছে গেলেন, একটা লোন পেয়ে গেলেন, এটি সবসময় সঠিক নয়। সঠিক হতে হবে সেটি যেটি আপনার জন্য উপযুক্ত, যেই সুযোগ সুবিধাটা আপনার পাওয়ার কথা ন্যায্যভাবে আপনি সেটি পেয়েছেন কিনা, এবং সেটি পেতে হলে আপনাকে কিছু বিষয় জানতে হবে। সেই জানানোর বিষয়টি মূলত আমরা এই অনুষ্ঠানে করে থাকি, এবং আজকে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি হার্টল্যান্ড মর্টগেজের ডাইরেক্টর অফ সেলস, একই সঙ্গে 3 দশকের বেশি সময় ধরে এই ফিল্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আসিফ খান। আসিফ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের টেলিভিশনের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি। হোম লোন বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের অভিজ্ঞ হোম লোন ব্রোকারেসের যিনি আছেন আসিফ খান, তার কাছে করতে পারবেন, এবং একই সঙ্গে অনুষ্ঠানটি TVN24 এর ফেসবুক পেজে যাচ্ছে, সেখানেও আপনার কমেন্টসে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। আসিফ খান, সরাসরি আপনার কাছে যাই। সেটি হলো, আমরা তো সবসময় হোম লোন পাওয়ার ক্ষেত্রে ইনকামের কথা ভাবি, যে আমার ইনকাম এত, আমি হোম লোন কত পেতে পারি। এই প্রশ্ন নিঃসন্দেহে আপনি বেশি শুনে থাকেন, কিন্তু পাশাপাশি আমরা জানি যে অ্যাসেটের একটা বিষয় আন্ডাররাইটাররা খুব গুরুত্ব দিয়ে থাকেন। এই অ্যাসেটের বিষয়টি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। সো যখনই কেউ কন্ট্রাক্টে যান, সো কন্ট্রাক্টের সময় আমরা প্রথমে 60 ডেজের একটা ব্যাংক স্টেটমেন্ট আমরা সবসময় নিই। 60 ডেজের মধ্যে আমরা দেখি তার কত টাকা আছে। ডাউন পেমেন্টটা যখন দিতে হয় তখন ওই টাকা থেকে দিতে হয়। সো সাধারণত আমরা 2 মাসে যারা যারা বাড়ি কিনে তাদের টাকা থাকতে হয় না, কিন্তু বাড়ি কেনার কন্ট্রাক্টে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তখনই most of the program 5% own fund has to be in the account, সবসময় থাকতে হয়, মানে ব্যাংকের অ্যাকাউন্টে থাকতে হয়। বাকিগুলা গিফট হিসেবে আনা যায়। তো আমি আপনাকে বলবো কি আমরা আন্ডাররাইটার কিভাবে দেখতে চাই। চেকিং ওরা দেখে, সেভিং অ্যাকাউন্ট দেখে যদি থাকে, তারপরে আপনার কোনো স্টক অ্যাকাউন্ট থাকলে ওটা দেখে, 401k অ্যাকাউন্ট যদি থাকে, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট যদি থাকে ওটা দেখে, আর যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স যদি ফেস ভ্যালু থাকে ওটা ক্যাশ ভ্যালুটাকে আমরা অ্যাসেট ধরতে পারি। সো অনেকগুলো জিনিস যেগুলো কার কিছু থাকে, তাহলে ওগুলো সবগুলো পার্ট অফ দ্য অ্যাসেট হয়ে আসে। তার মানে আপনি যেগুলো বলছেন এগুলো পুরোপুরি আর্থিক সম্পর্কিত। অ্যাসেট বলতে আমরা যেটা বুঝি যে তার হয়তো আরেকটা বাড়ি আছে, একাধিক বাড়ি আছে, সেই বিষয়গুলোকে কি কাউন্ট করা হয় নাকি অ্যাসেট বলতে আপনি যে সোর্স গুলো বলছেন আমার সঙ্গে আমরা যেগুলো দেখি লিকুইড অ্যাসেট বলি। বাড়ির অ্যাসেটটা তো লিকুইড অ্যাসেট না। যখন যদি ওই বাড়িতে হোম ইকুইটি লাইন থাকে, ওটা কি অ্যাসেট ধরতে পারি। যখনই আমরা লিকুইড অ্যাসেট বলতে স্টক অ্যাকাউন্ট কিন্তু লিকুইড অ্যাসেট না, যতক্ষণ পর্যন্ত ওই টাকাটা লিকুইড না হয়েছে ততক্ষণ পর্যন্ত। এবং সিডি অ্যাকাউন্ট ওটাও লিকুইড না যতক্ষণ পর্যন্ত সিডিটা কনভার্ট করে চেকিং অথবা সেভিং এ নিয়ে আসা না পর্যন্ত। সো লিকুইড অ্যাসেট দ্যাটস দ্য হোয়াট উই কাউন্ট। আমরা ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছি, যে শুরুতেই একদম প্রাথমিকে আপনারা ব্যাংক অ্যাকাউন্টটা দেখতে চান, স্টেটমেন্টটা দেখতে চান। সেই স্টেটমেন্টের ক্ষেত্রে বলছিলেন 2 মাসেরটা দেখেন, কিন্তু পাশাপাশি কি কিছু বিষয় খেয়াল রাখা জরুরি আছে? যে যখনই আমরা 2 মাসে দেখি, তখন যখনই কেউ যদি W2 তে কাজ করেন, W2 ইনকামটা যদি ঢুকে, এরপরে যে কোনো ডিপোজিট ঢুকে, তাহলে সবাই জিজ্ঞেস করে এই টাকাটা কোত্থেকে আসছে। ওকে, শুধু আপনি যদি 5,000 টাকা জমা দেন, ওই 5,000 টাকার সোর্সটা দেখাতে হয়। যদি গিফট দেয় আপনাকে, ওই টাকাটা সোর্স দেখাতে কোত্থেকে আসছে। So other than income, any money in that assets, ওটা কি বলা ব্যাখ্যা দিতে হয়। আচ্ছা, কোত্থেকে টাকাটা আসছে। সো আবার যদি লোনটা করতে আবার 3 থেকে 4 মাস লেগে যায়, তখন আর 60 ডেজ না, ওই থার্ড ফোর্থ ওই মাসের টাকাগুলো ওই মাসের স্টেটমেন্টও দিতে হয়, যত পর্যন্ত ক্লোজ না হয়। নট অনলি 60 ডেজ টাইম লিমিট, মানে একদম ক্লোজের
থেকে শুরু করে দিতে হয়, হ্যাঁ। মানে পিছনের দিকে যেতে হয়, Right. ক্লোজ থেকে শুরু করে। সো আপনার তো কতগুলো প্রোগ্রাম আছে যেগুলো ফুল ডকুমেন্টেশন আমরা কোনো রিজার্ভ দেখতে চাই না। ওয়ান ফ্যামিলিতে কোনো রিজার্ভ লাগে না, টু ফ্যামিলি 3 থেকে 6 মান্থ রিজার্ভ লাগে। সো ডাউন পেমেন্ট, ক্লোজিং কস্ট এবং রিজার্ভ টাকাটা সবসময় ওই ক্লোজিং এর আগে ওটা ক্লিয়ার হতে হয়, আচ্ছা, সবগুলো সোর্স করতে হয়, তারপরে ব্যাংক ক্লিয়ার দেয় ক্লোজিং এর জন্য। এটি তো আপনি বলছিলেন যাদের W2 এর ক্ষেত্রে, হ্যাঁ। তাদের ক্ষেত্রে আপনাকে সোর্স বলতে হচ্ছে যে আপনি মান্থলি $5,000 করে পাচ্ছেন, রেগুলার পাচ্ছেন, 12 মাসে আমি দেখতে পাচ্ছি W2 তে পাচ্ছেন। পাশাপাশি আমরা দেখলাম যে আপনি আরো $20,000 আপনার সেখানে ঢুকেছে, $30,000 হ্যাঁ। ঢুকেছে, So, তখন আপনাকে গিয়ে সোর্স বলতে ওটা হবে। সোর্স বা আইদার ওই টাকা যদি কেউ দিয়ে থাকে তারও চেকের কপি লাগে, গিফট অ্যাফিডেভিট লাগে, ওগুলো আবার পার্ট অফ দ্য লোন ডকুমেন্টেশনের মধ্যে থাকতে হয়। আচ্ছা, কিন্তু যাদের 1099 কিংবা যারা মানে সেলফ এমপ্লয়মেন্ট আছেন, যাদের বিজনেস যাদের আছে, তারা কি, তাদের ক্ষেত্রে কি হয়? সেম জিনিস ও 1099 যে ইনকামটা হয় ওটার পরে যেই টাকাটা ঢুকে ওই অ্যাকাউন্টে ওটারও সোর্স দিতে হয়। এভরি সিঙ্গেল মানি ওগুলো সোর্স কোত্থেকে আসে দিতে হয়। যদি টাকাটা আগে যদি না থাকে, আচ্ছা, 60 ডেজের আগে যদি আপনি যদি বাড়ি কিনছেন 500,000, 20% 100,000, হ্যাঁ। এই 100,000 এর আপনি দেখেছেন উনি 20,000 এর অ্যাকাউন্টে আছে লাস্ট 2 মান্থস, বাকিগুলো টাকা ঢুকাতে হবে। তখন ওই সোর্স গুলো আমাকে প্রুফ দেখাতে হবে কোত্থেকে আসছে। আর যদি 2 মাস আগেই এই টাকাগুলো ঢুকিয়ে রাখেন, দেখেন দেন উই হ্যাভ নো কোয়েশ্চেন আস। ওকে। সো অনেকেই মনে করেন যে একেবারে শেষের দিকে তিনি হয়তো ভাবছেন যে আমি বাড়ি কিনবো, আর তার কাছে জমানো টাকা আছে, আর যেটিকে আমরা ম্যাট্রেস মানি বলি অনেক সময়, তো সেই টাকাগুলো তিনি একসাথে যদি ঢুকাতে যান, তখন তো ব্যাংকও তাকে প্রশ্ন করে, তাহলে $80,000 কেউ ঢুকাতে গেলে, রাইট, মোর দেন 9-10,000 হলেই তো ব্যাংক দে হ্যাভ টু রিপোর্ট দ্য IRS, তাদেরকে রিপোর্ট করতে হয় কেন ওই টাকাটা আসছে। ব্যাংক এখন বাধ্য। ব্যাংক তাদেরকে রিপোর্ট করলো, আইআরএস কি এই ক্ষেত্রে বড় ধরনের কোনো জটিলতা তৈরি করে? ক্যাশ ঢুকলে এখন তো I have some client, they have to shut down their account, Chase Bank, because উনারা কি করছে অনেকগুলা এক মাসের মধ্যে 70-80,000 ক্যাশ ঢুকানো হয়ে গেছিল। আচ্ছা, So they shut it down the whole account. সো প্রশ্নটি আপনাকে এই কারণেই করা, যারা মনে করছেন যে আমি টাকাটা বাড়ি কেনার 2 মাস স্টেটমেন্ট দেখাবো, তার ঠিক আগের মাসে ঢুকাবো একসাথে, তাদের জন্য এটা একটা সতর্ক বার্তা যে আপনি ধাপে ধাপে এটি ঢুকান, মানে 5-6 মাস আগে থেকে পরিকল্পনা করতে শুরু করুন। যে অনেকে ভয় পায় যে তাদের মেডিকেড আছে, মেডিকেয়ার আছে, তারা টাকাটা থাকলে ওটা নষ্ট হয়ে যাবে, কিন্তু বাড়ি কিনতে গেলে তো ইউ ক্যান থিঙ্ক অফ দিস 2 আইটেমস, টাকাগুলো তো অ্যাকাউন্টে থাকতে হয়। আর যদি নাও থাকে, গিফট হিসেবে টাকাগুলো ঢুকাতে 1 মাসের মধ্যে অনেক জটিলতা এসে যায়। সো ইটস বেটার অফ ইফ কে যদি প্ল্যান করে থাকে বাড়ি কেনার, মানি টাকাটা যেন 2 মাস আগে, কন্ট্রাক্ট আগে 2 মাস আগেই যেন টাকাগুলো থাকা উচিত, তাহলে অনেক কোশ্চেন আসে না। আচ্ছা, তার মানে আপনি এখন পর্যন্ত যেই লিকুইড অ্যাসেট গুলোকে আপনারা কাউন্ট করে থাকেন, আন্ডাররাইটাররা কাউন্ট করে থাকে, সেটি আমাদেরকে বলেন। আপনি বলছিলেন যে স্টকে আপনার টাকা থাকতে পারে, সেটা তো উঠানামা করে, ফিক্সড কোনো অ্যামাউন্ট না, মানে বাজারের উপর নির্ভর করে। 401k আমার স্টকে যদি টাকা থাকে ওটার 60% আমরা কাউন্ট করি, ওটা লিকুইড অ্যাসেট। আচ্ছা, পুরোটা ধরে না ব্যাংক, সেক্ষেত্রে 60% 60%। যদি 100,000 তাহলে 60,000 আমরা ধরবো, ওটা লিকুইড মানি ধরবো। ওকে, কোন ধরনের আমরা আমানত যদি শব্দটা ব্যবহার করি, সেটিকে আপনারা বড় আমানত হিসেবে কাউন্ট করা হয়? অর্থাৎ ব্যাংক যখন লোনটা দিতে যায় তখন তারা বিগ আমানত কোনটাকে মনে করছে? চেকিং অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, যেটা লিকুইড। ওকে, সেটাই যদি সিডি থাকে ওটাই মোস্ট অফ দ্য মানি দে কাউন্টেড। তার মানে হলো যেটা আপনার একেবারে হাতের মধ্যেই আছে, আপনি চাইলে এই মুহূর্তে চেক লিখে তুলে দিতে পারবেন, ক্যাশ ভ্যালু যেটা, ওটাই আমানত হিসেবে ধরা হয়, সেটাকে আপনারা ধরছেন। আর একটা বিষয় আপনার কাছে জানি, সেটা হলো যে যখন লোনটা নেওয়া হয়, আপনি আগে থেকেই মানে লোন আপনার নামে আছে কিনা, গাড়ির লোন, আপনার স্টুডেন্ট লোন, সেই ফ্যাক্টর গুলোকে আপনারা কিভাবে কাউন্ট করেন, অর্থাৎ বর্তমান পরিস্থিতির সাথে? লোনগুলো তো একটা ডেপ্ট, আমরা এটা এই মিটিংটা হচ্ছে অ্যাসেট, ডেপ্টটা তো ডিফারেন্ট জিনিস, ওটা আমরা ধরি ওনার ডেপ্ট হিসাবে ওটা কাউন্ট হয়। যত ইনকামের সাথে ডেপ্টের যোগ মাইনাস করে যেটা হয় তাকে ওটাই আমরা ইনকাম ধরি।
যেমন গাড়ি পেমেন্ট থাকলে ওটা ওই মর্গেজ পেমেন্টের সাথে যোগ হবে, স্টুডেন্ট লোন থাকলে ওটা ওর পেমেন্টের সাথে যোগ হবে। কেউ যদি ওই ক্রেডিট কার্ড ইনস্টলমেন্ট পেমেন্ট নেয় কোন বড় করে, ওটা কিন্তু আমরা অ্যাসেট ধরি না, ওটা একটা ডেট। আচ্ছা, তাহলে এই ইনফরমেশন গুলো কি সব আপনাদের কাছে চলে আসে? যখন আমরা ক্রেডিট রান করি অটোমেটিক্যালি ক্রেডিট রিপোর্ট গিভ মি অল দ্য ডিটেলস। ওটা কি গাড়ি লোন, ওটা কি লিজ লোন, ফাইন্যান্স লোন, স্টুডেন্ট লোন। ইউজুয়ালি স্টুডেন্ট লোন প্রথম যদি চাকরি না করে স্টুডেন্ট লোনরা যদি পেমেন্ট না আসে তখন ওটা যদি 50,000 যদি কারো লোন থাকে তাহলে 0.5% অফ দ্য লোনের যেটা থাকে ওটাই আমরা ধরি পেমেন্ট, ওটা ডেট হিসেবে ক্যালকুলেট কাউন্ট করছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। তবে আরেকটি বিষয় আপনার কাছে জানি, ক্রেডিট স্কোরের গুরুত্বটা আমরা সবসময় দিয়ে থাকি, যে ক্রেডিট স্কোর এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লোনের মর্গেজের রেটটা কেমন হচ্ছে। সাপোজ জানার জন্য যাদের 730 ক্রেডিট স্কোর আর কারো 750 ক্রেডিট স্কোর, তাদের পার্থক্যটা কি হয়? মানে ইন্টারেস্ট সো 720 থেকে 740 একটা রেট, 740 থেকে 800 আর একটা রেট। সো देयर इज 1.125 ডিফারেন্ট হয়ে যায় যদি আপনার স্কোরটা 730 আন্ডার থাকে। 740 থেকে 800 you get a best rate. ওকে। আর যদি কেউ 730 735 এর মতো আছে কিন্তু 740 আপ তাকে হতে হবে, সেক্ষেত্রে ওই স্বল্প সময়ে আপনাদের কাছে গেলেও আপনারা তখন পরামর্শ দিলেন যে আপনার 740 হলেই তো আপনি এটা পাচ্ছেন, তখন তিনি কিভাবে এটাকে ইমপ্রুভ করবেন? রিমেম্বার আমাদের ওই যে ক্রেডিট নিয়ে আমরা আলাপ করেছিলাম যে 33% এর যদি কম থাকে ডেপটা, তখন স্কোর বেড়ে, অটোমেটিক্যালি বাড়ে। স্কোর যদি 2000 টাকা ক্রেডিট লিমিট থাকে, 2000 টাকা তুলে রাখে, তখন স্কোরটা অনেক কমে যায়। তখন ওনাকে কি করতে হবে, 100-200 টাকা রেখে বাকিগুলো পে করে দিলে অটোমেটিক নেক্সট মান্থে ওটা ক্রেডিট স্কোর বেড়ে যায়। So it's all depend on the payment mentality and how much the debt coverage আর কি। ওনার যদি 2000 টাকা যদি ক্রেডিট লিমিট থাকে, উনি যদি 200 টাকা ইউজ করেন, অটোমেটিক স্কোর অনেক বেড়ে যাবে। আচ্ছা, তার মানে এক মাসও চাইলে এটা ইমপ্রুভ করা যায় অনেক। প্রপারলি যদি আপনি ইউজ করতে পারেন তাহলে সেটা ইমপ্রুভ করতে পারবেন, এবং টাইমলি, মানে তার মান্থের যে ডিউরেশন এটির মধ্যেই তাকে পেমেন্ট আবার পুরোপুরি দিয়ে দিতে হবে, সেটি করে করতে পারছেন। এফএইচএ লোনের সুবিধার ক্ষেত্রে আমরা একটু জানতে চাই আপনার কাছে, এফএইচএ লোনের ক্ষেত্রে সুবিধাগুলো কি হচ্ছে এবং একই সাথে গিফট ফান্ডটাকে এখানে কিভাবে ব্যবহার করছে? সো এফএইচএ তে 100% গিফট অ্যালাউ করে, যেখানে কনভেনশনাল 5% ওন ফান্ড থাকতে হয়। বাট ওয়ান প্রবলেম দিস, যারা থেকে গিফট নিতে হয় তাদের আবার স্টেটমেন্ট দেখাতে হয় যে এই টাকাটা কোত্থেকে আসছে, যারা ডোনার। ওকে, যেটা কনভেনশনাল আমরা এজেন্সি লোন যেটা বলা হয়, তো ওখানে আমাদের দরকার পড়ে না। কিন্তু এফএইচএ তে যারা ডোনার তাদের ওই টাকাটা থাকতে হয়। অনেকে দেখি যে ওরা টাকা দেয়, 10,000 টাকা দেয়, 10,000 টাকায় একটা গিফট নেয়, কিন্তু এফএইচএ তে এটা অ্যালাউ করে না। আচ্ছা, সো দে হ্যাভ টু হ্যাভ দ্য মানি, ডোনারের অ্যাবিলিটি থাকতে হয়। আচ্ছা, মানে ডোনারের ইনকাম ট্যাক্সটাও তখন? No, income is not an issue. Okay. Donor has to have the money to give you the amount. মানে 10,000 টাকা যদি দেন, 10,000 টাকা ওনার এক মাস ধরে থাকতে হবে। মানে এটি তিনি ক্যাশ দিতে পারবেন না, তাকে তার অ্যাকাউন্টে আগে সেটা থাকতে হবে, রাখতে হবে, দেন তিনি একটা চেক হিসেবে এটি দেবেন। ওটাই এফএইচএর একটা বড় প্রবলেম, যেটা আমরা আমাদের কমিটিতে দেখি সবসময়। আর এফএইচএ এর সুবিধা কি? কেন এফএইচএ তে যাবে? আমরা সুবিধা যাই যারা ইউজুয়ালি কম ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনতে চান, 3% 5% দিয়ে, 2 ফ্যামিলি 3 even 4 ফ্যামিলি, যেটা 5% কনভেনশন এটা আলাদা করে না। সো সেই জন্য যাদের ক্রেডিট স্কোর অনেক কম, যেখানে 640 হচ্ছে কনভেনশনাল মিনিমাম, ওই আপনার এফএইচএ তে ইউ ক্যান গো আপ টু 620 ইভেন 580 পর্যন্ত যাওয়া। 720 or 620? 620 তে অ্যালাউ করে এফএইচএ। সো উই গো, যাদের ক্রেডিট অবস্থা খারাপ, যাদের ডেপ তো বেশি, ওরা রিমেম্বার দে আমাদের ইনকামটা যে বলছেন যে 50%, ওখানে আপ টু 55 পর্যন্ত যাওয়া যায় এফএইচএ তে, ডেপ রেশিওটা, যেটা কনভেনশনাল যাওয়া যায় না। যাদের স্টুডেন্ট লোন বেশি, গাড়ির লোন বেশি, তাদের ইনকাম কম, তাদের কভার দেওয়ার জন্য আমরা এফএইচএ তে যেতে বাধ্য হই আর কি। বাট আই এম নট ফ্যান অফ এফএইচএ। ওকে, তাদের দুইটা পিএমআই থাকে, একটা মাল্টি এমআই যেটা মর্গেজ ইন্স্যুরেন্স বলে, আর একটা হচ্ছে আপফ্রন্ট এমআই। এই এমআইটা কিন্তু উঠানো যায় না। আচ্ছা, 10 বছর ধরে ওইটা থাকতে হয়। আই স্টিল রিমেম্বার যে করোনার সময়
সবাই FHA তে 2.2 2.3, অনেকে আমি নিজেও লোন করে দিয়েছি তখন ওদেরকে, কিন্তু PMI ছিল। ওকে, যখন বাড়ি ভ্যালু বেড়ে যায় 20% হয়ে যায়, কনভেনশনাল অটোমেটিকলি এটা চলে যায় পিএমআইটা, আচ্ছা। কিন্তু FHA তে উঠানো যায় না। আহ, তাহলে কনভেনশনাল লোনের ক্ষেত্রে পিএমআই কতদিন পর্যন্ত কার্যকর As থাকে? long as your value go up to 20%, you can call the bank and you can remove the PMI. ওরা অ্যানালাইজ করে, যদি বাড়ি আশেপাশে বাড়ি ওরা দেখে যদি ওটার ইকুইটি এনাফ 20% হয়ে যায়, ওরা উঠাই নেয়। কিন্তু FHA তে উঠাতে পারে না, এটা কংগ্রেস ডিকটেট, ওকে, কংগ্রেস থেকে তো ডিকটেট করা আছে 10 বছর পরে ওটা থাকতে হয়। সো মানে আপনার যদি 30 বছরের জন্য আপনি লোন নিয়ে থাকেন হ্যাঁ। এফএচএ তে, সেক্ষেত্রে আপনাকে 30 বছর ধরেই No, PMI 10 টানতে years, হবে। 10 years 10 now. ইয়ার্স 10 ইয়ার্স আপনাকে টানতে হবে। হ্যাঁ। আর অন্যদিকে আপনি কনভেনশনাল লোনের ক্ষেত্রে হয়তো 2-3 বছরের বছর মধ্যে- পরে 2-3 বছরের যদি মধ্যেই বেড়ে যায়, আপনিও আরো 10% আপনার ইগার মানি 10% টুয়ার্ড দ্য প্রিন্সিপাল যদি দিয়ে দেন, এটা রিমুভ করা যায় পিএমআইটা, কিন্তু FHA তে করা যায় না। ওকে, মানে আপনি বাড়ির ভ্যালু না বাড়লেও আপনি যদি আরো হ্যাঁ। অর্থ দেন তাহলে তো সেক্ষেত্রে সেক্ষেত্রেও রিমুভ করা যায় কনভেনশনাল লোনে। সো আপনি সবসময় পরামর্শ দিয়ে থাকেন কনভেনশনাল Conventional, লোনের ক্ষেত্রে হ্যাঁ। বিষয়, কিন্তু যাদের ক্ষেত্রে একেবারেই পসিবল নয়, পসিবল নয়, তখন উই হ্যাভ নো চয়েস, দেন উই গো টু FHA। FHA আরেকটা অ্যাডভান্টেজও আছে, রেটটা কনভেনশনাল থেকে একটু কম থাকে। আচ্ছা, কতটা কম থাকে দুটোর মধ্যে? এখন যদি কারেন্ট রেট যদি 6.3 হয়, ওটা 6% না। ওকে, সো সেখানে একটু রিলিফ পাওয়া যায়। কিন্তু ওই যে মাল্টি এমআই ওটা অফসেট করে, আচ্ছা, পেমেন্টটা সিমিলার থাকে। সো যারা পরিকল্পনা করছেন তারা আসলে কনভেনশনাল লোনের কথা ভেবেই সামনে এগোনোটা অনেক বেশি ভালো। বিকল্প না থাকলে তো এফএসএ রয়েছেই। আপনার কাছে একটু কন্ডো এবং কপ প্রপার্টি সম্পর্কে জানতে চাই, এগুলোর ক্ষেত্রে আপনারা পার্থক্যগুলো কি, কিংবা কিভাবে কাজ করে থাকেন? সো কন্ডো হচ্ছে একটা যে কোনো মাল্টি ইউনিট প্রপার্টির একটা অংশ আপনি নেবেন, ওটাকে বলে কন্ডোমিনিয়াম। আর কোঅপটা হচ্ছে কোঅপারেটিভ, এটা একটা গাড়ি লিজের মতো। আপনি ওরা ইউ ডোন্ট ওন এনি প্রপার্টি ভ্যালু, আপনাকে একটা লিজ দেয় ক্লোজিং এর সময়, একটা শেয়ার। দ্যাটস দ্য ডিফারেন্স উইথ কন্ডো অ্যান্ড কোঅপ। কন্ডোতে আপনি ওন করেন একটা প্রপার্টি, কোঅপে আপনি ওন করেন না। কন্ডোতে ক্লোজিং কস্ট একটু বেশি থাকে, বিকজ ইউ পে মর্গেজ ট্যাক্স নিউ ইয়র্কে, আর কোঅপে ওটার কোনো ট্যাক্স থাকে না। কোঅপের ক্লোজিং কস্ট অনেক কম, বিটুইন $3,000 to $5,000 অনলি। ওদের কন্ডোতে আপনার মর্গেজ ট্যাক্স দিতে হয়, রেগুলার টাইটেল এক্সপেন্স থাকে। কিন্তু কপ তো ধরেন 99 ইয়ার্স এর লিজ, এরকম কি? নো, কোঅপে আন্ডারলাইং মর্গেজ একটা থাকে, একটা বিল্ডিং এর একটা মর্গেজ, ওটা যদি 99 লিজ, কিন্তু অনেক ব্যাংক লোন দিতে দেয় না। ওকে, লিজ দিয়ে করা যায় না, আমরা করতে পারি না। কিন্তু ওরা যদি আন্ডারলাইং মর্গেজ থাকে এবং রেগুলার মর্গেজ দেয়, দেন উই ক্যান ডু। যদি ল্যান্ড লিজ থাকে তাহলে আমরা করতে পারি না। ওকে। আর যেগুলো আমাদের বিভিন্ন সময় দর্শকরা অনেকেই হয়তো দেখে থাকেন যে সিটি থেকে লটারির ব্যবস্থা করা হয় নিউ ইয়র্ক সিটিতে, তো এই প্রপার্টি গুলোর ক্ষেত্রে আসলে কি, সেক্ষেত্রে কি তিনি এটি কেনার জন্য কোনো লোন পেয়ে থাকেন? যদি কোঅপ হয়, বেশিরভাগ তো প্রপার্টি আমি দেখছি যে ওই অ্যাপার্টমেন্ট রেন্টালের ব্যাপারে আমি দেখছি অনেক নিউ ইয়র্ক সিটির কোনো অনেক অফার ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, কোঅপও কয়েকটা দেখছি, এখানে কুইন্স বুলেভার্ডের উপরে কয়েকটা আমি দেখছি যে এরা কোঅপ, বাট যেখানে মার্কেট ভ্যালু 200, ওরা 70,000-80,000 দিয়ে, হ্যাঁ। তখন ওগুলো ফাইন্যান্স করা যায়। হ্যাঁ, yes. আচ্ছা, মানে যখন 70,000 দিয়ে তিনি এটি কিনতে পারছেন কপে, এবং একটা লিজের আন্ডারে হয়তো নির্দিষ্ট বছর ধরে তিনি এটি থাকতে পারছেন, মান্থলি তাকে কোনো ভাড়া দিতে হচ্ছে না, Right. একটা সার্ভিস চার্জ দিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা লোন করতে পারেন। Right. কিন্তু নিউ ইয়র্কে একটাই প্রবলেম যে মিনিমাম লোন আমাদের 150,000 হতে হয়। আচ্ছা, এর নিচে চলে গেলে it doesn't make sense for the bank, the amount of job they have to do, and the amount of cost involved, it doesn't make sense for the New York City যেগুলো আছে। তার কি কারণ তাহলে একজন অ্যাটর্নি খরচ $1,500, বাট এই স্মল লোনে নিউ ইয়র্ক সিটি আমাদের বলে হাই কস্ট লোন, you can cross certain percentage of closing cost, 4 to 5% of the closing cost যেটা হয় নিউ ইয়র্ক সিটিতে আমাদের ব্যাংকিং রুল অনুযায়ী হাই কস্ট হয়ে যায়, সেই জন্য ব্যাংক
ওটা 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 ওই লোন, হাই কস্ট লোনগুলো আমরা করতে পারি না। ওকে, সেক্ষেত্রে ওনার কি পান না, মানে তখন ইটস ডিফিকাল্ট টু গেট এ স্মলার লোন 70-80,000। আমি জানি আমাদের নিউ ইয়র্ক সিটির ব্যাংকগুলো দে ডোন্ট টাচ দ্য স্মলার দেন 150। ওকে, সো ওইটা একটা মানে আপনি কম টাকা নেবেন সেক্ষেত্রে সমস্যা, হ্যাঁ। বেশি টাকা নিতে চাইলে হ্যাঁ। সমস্যা না। রিজার্ভ ফান্ড সম্পর্কে একেবারে শেষ প্রশ্নটা আপনার কাছে করতে চাই। রিজার্ভ ফান্ড সম্পর্কে যদি একটু দর্শকদেরকে জানান যে যখন কেউ বাড়ি কিনতে চান তার ক্ষেত্রে রিজার্ভ ফান্ড আপনারা কোনটাকে বিবেচনা করছেন? So usually first time home buyer is a one family, even a two family, যদি ফ্রেডি ম্যাক প্রোগ্রাম থাকে কোনো রিজার্ভ দরকার পড়ে না। যদি নো ইনকাম প্রোগ্রামগুলা যারা 20% দাম দিয়ে 20% নিচে তো প্রোগ্রাম নাই এখনই, তখন এই প্রত্যেকটা প্রোগ্রামে 6 মান্থ রিজার্ভ দেখতে চায়। যারা $500,000 যদি বাড়ি লোন যদি $500,000 নন, তারা 3 মাস দেখতে চায়। $500,000 উপরে চলে গেলে 6 মান্থ দেখতে চায়। ওই অ্যাকাউন্টটা জাস্ট অ্যাকাউন্টে দেখতে চায়, ওটা গিফট অ্যালাউ করে। ওখানে ও গিফট অ্যালাউ করছে। তার মানে অনেকগুলো বিষয় আমরা আজকে আপনার কাছে জেনেছি যে আপনার কাছে ক্যাশ মানি থাকলে আপনি কি করবেন, ব্যাংকে রাখতে হলে কি করবেন, গিফটের অর্থটা আপনি কিভাবে নেবেন, নানাভাবে আপনারা তো ফাইনালি তাদেরকে সেই পরামর্শগুলো দিয়ে থাকেন যখন আপনাদের কাছে লোনের জন্য আসে। তার আগেই যারা প্রস্তুতি নিতে চায়, প্রিপারেশন নিতে চায়, তাদের জন্য আজকে আলোচনাটা অনেক বেশি ইফেক্টিভ হবে বলে আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আসিফ খান, আপনার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। এবং দর্শক যারা দেখছিলেন, আপনাদেরকে জানাচ্ছি যে এই হোম লোনের ক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকে যেগুলো হয়তো ছোটখাটো বিষয়, কিন্তু আমরা না জানার কারণে, শুধুমাত্র তথ্যের অভাবে আমরা এই কাজটা করি না। শেষ মুহূর্তে যখন আমরা হোম লোনটা নিতে যাই, তখন গিয়ে আমাদের প্ল্যানটা 2 মাস 3 মাস 4 মাস পিছিয়ে দিতে হয়, কারণ এই সময়টা 2-3 মাস আগে থেকেই আপনাকে কাজগুলো করা দরকার ছিল, আপনি সেটা জানতেন না বলে করার হয়তো সুযোগ হয়নি। আমরা আজকে সেটা আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আবারও ফিরছি অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দ্বীপ ভিউজ অনুষ্ঠানে। আমরা এই পর্যায়ে আলোচনা করব মূলত এসসিটি পরীক্ষার জন্য আপনি কখন প্রস্তুতি নেবেন, কিভাবে প্রস্তুতি নেবেন এবং কোথায় প্রস্তুতি নেবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি টিউটোরিয়ালের অন্যান্য বিষয়গুলো, যেসব বিষয়ে অভিভাবকরা অনেক বেশি কনসার্ন থাকেন, বিশেষ করে আপনার সন্তানের ভবিষ্যৎ পড়াশোনার দিক নির্দেশনা বিষয়ে, সেসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং এই সব কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি খানস টিউটোরিয়ালের সিইও ডক্টর ইভান খানকে। ডক্টর ইভান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জুয়েল সাহেব, আপনাকে আর টিভিএন 24 সবাইকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা এসসিটি দিয়ে শুরু করব, কিন্তু আমরা জানি যে আমাদের গন্তব্য এসসিটি তে সীমাবদ্ধ থাকবে না, আমরা আরো অনেকগুলো বিষয় আনবো। আগামী আগস্ট এবং অক্টোবর এসসিটির একটা পরীক্ষা আছে। জি, এখন হাতে সময় খুব বেশি নেই, যারা আগস্ট তো চলছেই। জি। সো তাহলে কিভাবে এই সময়টুকু, অল্প সময়টুকু কাজে লাগাবে? ধরেন 3-4 বছর আগে অগস্ট এসসিটিটা মাত্র তৈরি হলো, তার আগে অগস্ট কোনো একটা ছিল না। কারণ ওরা জানে যারা টপ ছাত্রছাত্রী 12th গ্রেডের, ওরা সামারে নিশ্চয়ই লাস্ট একটা চেষ্টা করে সামারে পড়াশোনাটা করে 6 সপ্তাহ 8 সপ্তাহ অগস্টের 22 তারিখে যারা 12th গ্রেড তুখার ছাত্ররা একদম রেডি আছে, প্র্যাকটিস করেছে। তো আমরাই আজকে সব 100 জন ধরেন খানে আমাদের সব 8টা সেন্টার মিলে নিল, দেখছি কয়জন 1500, কয়জন 1400, 1300, যারা 1600-র মধ্যে। তো এখন যারা 1500 আর ওরা 12th গ্রেড উঠবে, ওরা যারা রেজিস্ট্রেশন করেছে ওদের জন্য আমরা খুশি আছি, জানি যে ওরা মোটামুটি রেডি। কিন্তু যারা 11th গ্রেডে উঠবে, আর এক বছর জুনিয়র, ওদেরকেই ডাকে জুনিয়র্স, ওদের প্রথম পরীক্ষা হবে অক্টোবরের পিএসএটি। অক্টোবরের পিএসএটি তো সবসময় প্রি এসএটি আগে দিতে হয়, এসএটির আগে। ভুলটা হয়ে যায়, যারা 1300 পাচ্ছে, 1400 পাচ্ছে, মা বাবা বলল একটা নিয়ে দেখো। 11th গ্রেডে অক্টোবর মাসে পিএসসিটি না দিয়ে এসসিটি, মা বাবা জোর করে একটা নিয়ে দেখো, দেখি কি হয়। কিন্তু এসসিটি যতবার দেওয়া হবে তত খারাপ দেখা যাবে। ম্যাক্সিমাম 2 থেকে 3 বার একটু স্ট্র্যাটেজি নিয়ে করতে হয়। আচ্ছা, মানে আপনি বলছিলেন এসএটি বারবার দেওয়া উচিত নয়? আমার বাসায় হলে আমার ছেলে মেয়েকে বলবো ম্যাক্সিমাম 2 থেকে 3 বার নিবা। কেন? কারণ আমরা পাঠাতে পারি স্কোর, কলেজরা 2টা 3টা স্কোর দেখে ওরা কম্বাইন করতে পারে সবচেয়ে হাইয়েস্ট
সেকশন ম্যাথ, অক্টোবর মাসের ম্যাথ আর মার্চ মাসের ইংলিশটা হয়তো বা দুইটা স্কোরের মধ্যে সুপার স্কোর ডাকে। কয়েকটা কলেজ আছে যে ওরা রিকোয়ার করে প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশন সাবমিট করতে। তো এটা প্রত্যেকটা কলেজের বিভিন্ন আলাদা নিয়মে। তো যে কলেজে আপনারা অ্যাপ্লাই করবেন মেক শিওর করবেন যে ওরা লেখা থাকে কিভাবে ওরা নিতে চায়। তো আমার প্রত্যেকটা ভালো মানে সংগঠন যেগুলো ওরা বলবে 2 থেকে 3 বার ম্যাক্সিমাম, 3 বার চেয়ে বেশি হয়ে গেলে বাচ্চাও একই পরীক্ষা দিতে দিতে আর কি বাড়বে। তো যারা যারা 11-এ উঠবে পিএসসিটিটা সবচেয়ে জরুরি। পিএসসিটিটা ভালো করলে $1,000 ন্যাশনাল মেরিট স্কলারশিপ পাওয়া যায় টপ 1%-এ পৌঁছতে পারলে। তো এটা যদিও 80,000 যখন টিউশন মাইনা, 1,000 শুনলে তো মনে হচ্ছে না ওরকম, কিন্তু ওই টাইটেলটা ন্যাশনাল মেরিট সেমিফাইনালিস্ট ফাইনালিস্ট অনেক কাজে আসে কলেজের সময়। তখন বুঝতে পারবে যে ছোট বয়স থেকে ওরা পিএসসিতে ভালো দেখাতে পেরেছে। তার মানে মার্চ মাসের যখন 11th গ্রেডের যারা যারা মার্চে নিবে স্কুলের সবাই, তখন ভালো একটা স্কোর আশা করতে পারবে। তো যারা যারা এখন 12-এ উঠবে ওরা কিন্তু মার্চে নিয়ে ফেলেছে আচ্ছা প্রথমটা। এখন আশা করি মিডলে আর নেওয়া হয় নাই, এখন প্র্যাকটিস করতে করতে লাস্ট একটা অগস্টে দেখে আশা করি 200 পয়েন্ট মিনিমাম তো খানে সবাই বাড়ছে। যদি কোনো কেউ 300 পয়েন্ট চায় আর দেখে যে একটা সেকশন একটু বাকি, ওদের জন্য হয়তো বা ফিরে এসে অক্টোবরের লাস্ট থার্ডটা নিতে পারবে। কিন্তু কোনো সময় থার্ডের আমার অ্যাডভাইস না যে এক্স্যাক্টলি মানে দুটোই আসলে বোঝা যায় যে তার মেরিটটা কোথায়। এক্স্যাক্টলি এবং এই কারণেই সম্ভবত অনেকগুলো কলেজ আপনি যেটা বলছিলেন সবগুলো অ্যাডমিনিস্ট্রেশন রেজাল্ট গুলো চায়। কয়েকটা কলেজ আছে এরকম যে আপনারা মেক শিওর করবেন যেখানে অ্যাপ্লিকেশন করছেন ওদের টেস্টিং নিয়মটা দেখতে হবে, কারণ প্রত্যেকটা কলেজে একটা টেস্টিং নিয়ম আছে। বেশিরভাগ 95% কলেজরা একটা এসএটি দেখবে, অনেকজন আজকাল সুপার স্কোরও দেখবে। তো 2-3টা থাকলে হাইয়েস্ট ম্যাথ হাইয়েস্ট ইএলএ করে করতে পারবে। তো যারা যারা অগস্টের 22 তারিখ নিচ্ছে বেস্ট অফ লাক। যারা যারা অক্টোবরে আশা করবে নিবে, ওইটার ডেডলাইন হলো সেপ্টেম্বরের শেষে, যখন অগস্টের রেজাল্ট আসতে আসতে তখন ওরা বুঝতে পারে একবার নিতে হবে নাকি। ওকে, আমরা এরপরে আপনার কাছে স্টেট এক্সাম সম্পর্কে একটু শুনি যে গ্রেড K6 সেখানে স্টেট এক্সামে আপনি যে স্কোর ভালো করতে হলে কি করা উচিত? এখন স্টেট এক্সাম আমরা দেখছি প্যারেন্টসরা নেক্সট উইক ওদের স্টেট এক্সামের রেজাল্ট পাচ্ছে, মিডল অফ অগস্ট বলে। আর্লি অগস্টে পলিটিশিয়ানরা অলবানি থেকে শুরু করে নিউ ইয়র্ক শহর ডিওই সব টোটাল স্কোরগুলো দেখতে পাচ্ছে কোথায় কি কি হচ্ছে। এখন আনফরচুনেটলি দেখছে এখনো অনেক ছাত্রছাত্রী 15% কমিয়ে গেছে রেজাল্টস পুরা স্টেটে, পুরা শহরে। যেখানে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে খানে হোক যে কোনো জায়গা হোক, আমরা তো এটার পিছনে সময় দিয়ে দেখছি বেশিরভাগ বাচ্চারা 3-4 পাচ্ছে। তো পুরা স্টেটে এখনো খুব টাইট অবস্থায়, কারণ আমরা দেখছি বেশিরভাগ ছেলেমেয়েরা রিডিং শিক্ষাটা একদম হারিয়ে যাচ্ছে। ওইটা এক সময় ছিল প্রত্যেকটা এলাকায় আপনার একটা ফ্রি একটা লাইব্রেরি পাবেন, কুইন্স লাইব্রেরি। আর একটা বাসায় জিজ্ঞেস করলে ছেলে বলবে মেয়ে বলবে আমি প্রত্যেক সপ্তাহে 2 বার না হয় মা বাবা আমাকে নিয়ে যায়, বই নিয়ে আসি। আজকাল একটাও ছেলে পাবেন না যে 5 বছরে একবার লাইব্রেরিতে ঢুকছে। লাইব্রেরি যাওয়ার অভ্যাসটা এখন ভিডিও গেম, আইপ্যাড, পিসি থাকাতে কেউ আর লাইব্রেরি বই পড়ে না আনফরচুনেটলি। তো এখন ওইটা রিডিংটা যখন কমে গেছে, ছেলে মেয়েদের ধৈর্য কমে গেছে, একদম টায়ার্ড হয়ে গেছে। আর ম্যাথে অনেকজন আছে, অনেকগুলো এলাকা আছে যে কমে গেছে। কিন্তু আমার যতটুকু জানা, আমরা আশা করছি ওয়েট করতে যে নেক্সট উইকে খানের রেজাল্ট পাবো, দেখবো ওখান থেকে কয়জন 3-4 পাচ্ছে। গত বছর শত জন 3-4 মিনিমাম পেয়েছে। কিন্তু স্টেটে যেটা হচ্ছে আমাদের কমিউনিটি উল্টা হচ্ছে। আমাদের কমিউনিটি আমরা আছি, অনেকজন আছে এটার পিছনে সময় দিতে চাচ্ছে, কারণ বাচ্চাদের শিক্ষাটা সবচেয়ে জরুরি। এখন নেক্সট মাসে ফার্স্ট ডে অফ স্কুল হবে, অনেক বাচ্চা আছে যারা আমার বাসায় ওরা রেডি আছে, নতুন একটা হয়তো একটা শার্ট সোয়েটার কিনলো, স্কুলে পড়বে,
বুক ব্যাগ কিনলো। আমাদের অনেকগুলো সংগঠন আছে যে বুক ব্যাগ গিভওয়ে হচ্ছে, বুক ব্যাগ গিভওয়ে ভালো যারা যারা করছে জামাইকা থেকে, আহাদ সিপিএ সাহেব উনি ব্রঙ্কসে একটা বুক ব্যাগ গিভওয়ে করছে। তো এইসব অর্গানাইজেশন গুলা চেষ্টা করছি ছেলে মেয়েদের জন্য যেগুলা যেগুলা ইজি হয় লাইফটা ওদের জন্য সব করা হচ্ছে। আমরা শুধু না, অনেকজন ব্রঙ্কসে আহাদ সিপিএ ভালো জামাইকা থেকে করছে, ওদেরকে নিয়ে আমরা খুবই খুশি যে ছাত্রছাত্রীর জন্য এত কিছু করছে। জি, নিঃসন্দেহে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে তারা বিনা উদ্দেশ্যে কোনো তাদের নিজস্ব কোনো উদ্দেশ্য নেই, তারা শিক্ষার্থীদেরকে প্রতি বছরই এটা ব্যাক টু দ্য স্কুল প্রোগ্রামের আমরা ওদেরকে নিয়ে খুবই হ্যাপি, কারণ ওরা এই ফিল্ডে অনেক এক্সপার্টস, মানে কাগজপত্র, অ্যাপ্লিকেশন, কমপ্লায়েন্স কি কোথা থেকে এরকম গ্র্যান্ট পাওয়া, এগুলোর জন্য এগুলোর পিছনে একটা সাপোর্ট পাওয়া। সো ওদের থ্রুতেই আমরা সবাইকে বলছি ওখানে যে একটা বুক ব্যাগ নিয়ে আসবা, তোমরা এসে নিবা, খামাখা যে খরচ করবা না, আর যত কিছু পাবা নিয়ে নিবা, ওভাবে আমরা শেয়ার করছি। সেই জায়গায় বাংলাদেশি শিক্ষার্থীরা যাদেরকে আপনারা পড়াচ্ছেন, আমি অন্য কমিউনিটি শিক্ষার্থীদের বিষয়ে নয়, শুধুমাত্র স্পেসিফিকলি বাংলাদেশি যারা স্টুডেন্ট আছে তারা কেমন পারফর্ম করছে? বাংলাদেশি ছাত্রছাত্রীরা সবসময় এই শহরে, নিউ ইয়র্ক শহরে আগিয়ে আছে। একটা রিজন আছে, আমরা ইমিগ্রেন্ট গ্রুপ। তো আমরা ইমিগ্রেন্ট গ্রুপ হয়ে আমাদের কমিউনিকেশনটা আমাদের মধ্যে অনেক তাড়াতাড়ি শেয়ার হচ্ছে। আমি আজকে 3টা লোকেশন, জামাইকা, জ্যাকসন হাইট, তারপরে হিলসাইড পার্সনস হয়ে আসছি, কিন্তু এসে আপনাদের TBN 25 আলোচনা হচ্ছে। তো এরকম নিউ ইমিগ্রেন্ট কমিউনিটিতে যখন কমিউনিকেশনটা এত ঘন ঘন হচ্ছে, তাড়াতাড়ি আমাদের রিসোর্সেস গুলো শেয়ার হচ্ছে, তাড়াতাড়ি এসে ওরা বুঝতে পারছে যে এখানে ঢুকে ক্লাস নিয়ে স্কুলে 30 জনের মধ্যে বসতে হয়। আমাদের সংগঠনে মাত্র ম্যাক্সিমাম 6 থেকে 8 জন পাবেন একটা ক্লাসে। সো অনেক ইন্ডিভিজুয়ালাইজ অ্যাটেনশন পেয়ে বাচ্চারা আগ্রহ নিয়ে আগাচ্ছে, কিন্তু সব বাড়ি এক না। অনেকজন আছে যে 2-3 মাস বাসায় থাকলো, 2-3 মাস একটু সামারে ব্রেক দিলাম, সামারে আমি একটু পিকনিক করে আসলাম, সামারে আমি একটু এখানে হয়ে আসলাম। আশা করি এগুলো সবগুলো হবে, কিন্তু বাকি সময়টা আমি যখন আমার বাসায় দেখছি কি কি হচ্ছে, আমার ছেলে পারলে সারাদিন কম্পিউটারে পিসি নিয়ে আছে, আমার মেয়ে এই বছর ইন্টার্নশিপ করেছে, আমাদের একটা কোর্স নিয়েছে আইভি লিগের একটা ফাইন্যান্স নিয়ে, ও যে লাইনে পড়বে, কমার্স লাইনে পড়বে আর কি, আর একটা ভলান্টিয়ারও শুরু করেছে বিভিন্ন জায়গায়। কিন্তু একই বাড়িতে 2 ভাই বোন, একজন এত কিছু বাবা মার কথা শুনে মানছে, আর একজনের সাথে যুদ্ধ করে করে যেটা হয়। ওর লাইনে অনেক কিছু করেছে আমার ছেলে, মাশাআল্লাহ। ও মিউজিক্যালি 2-3টা মিউজিক ইনস্ট্রুমেন্টস করে রেগুলারলি, আর সাইকেল শেখা, সুইমিং করা, আর কয়েকটা জিনিসে আবার ইউটিউবে চ্যানেল করেছে। তো বসে বসে ইউটিউবে দেখাচ্ছে সবাইকে, ও এটা করছে, ওটা দেখাচ্ছে। তো সবার যে ডিফারেন্ট একটা ইন্টারেস্ট থাকে, এখন আমার দায়িত্ব হলো কিভাবে ওই কম্পিউটার থেকে টেনে আর একটু সবার সাথে ফিরে আনা আমার নিজের বাড়িতে। তো আপনার যাদের সাথে কথা হয়, বাবা মা সবাই কান্নাকাটে। আমার ছেলে তো সারাক্ষণ গেমে, আমার ছেলে তো সারাক্ষণ আইপ্যাডে, আমার মেয়ে তো ফোন নিয়ে থাকে, ও তো বেশি মানে খেয়াল দিতে চায় না। কি করি? নিয়ে আসেন, দেখি, কথা হোক, ওদের সাথে দেখি। অনেক সময় মেক শিওর করতে চাই যে স্কুলে কোনো বিপদে পড়ে নাই, বুলিং হচ্ছে না, সেইসব কারণে দেওয়া হয়। কিন্তু একটা খুব বড় সমস্যা হলো, বাবা মা যারা এই কথাটা বলছেন তারা নিজেরাই, সন্তানরা দেখে যে তারা নিজেরাই সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকেন। মানে যখন ছেলে মেয়ে ছোট কাল থেকে দেখছে যে আমার বাবা মাই তো সারাক্ষণ আমাকে সময় না দিয়ে মোবাইল এক্স্যাক্টলি, এটার মধ্যে কি আছে, তাদের সেই আগ্রহটা তৈরি হয়। এটাই এখন আমাদের বাড়িতে আমারও ধরা হয় ঠিকই। আমার ছেলেকে যখন ঘুম পাড়াতে যায়, ও 10-15 মিনিটে ঘুম করতে করতে আমি, ও দেখছি ঘুমাচ্ছে, আমি আস্তে করে বের করলাম, লাইটটা ঠিকই চোখে পড়লো, ড্যাড why are you doing it? তুমি তো আমাকে ঘুম পাড়াচ্ছ, তুমি কেন এখন এই সময় তোমার ফোনের লাইটের জন্য আমার অসুবিধা হচ্ছে? ঠিক আছে ঠিক আছে, মাফ করে দাও, আমি খুবই সরি। আজকাল আমরা বাবা মা হয়ে আমরা সরি বলাটা আমাদের তো দায়িত্ব। বাচ্চারা বুঝবে বাবা মারও ভুল হয়, ওরাও সরি বলতে পারে। সরি বলাটা কোনোদিন ছোট কিছু না, হয়তো বা একটু বড় কিছু।
সেগুলো শিখায় না খুবই সরি, তুমি কিন্তু আমার ফেভারিট এই পৃথিবীতে গায়, আমার বন্যা আছে ও কি আমি কি ওর চেয়ে ফেভারিট, তখন বলতে না ওর তো আলাদা আলাদা আদর, তোমারটা আলাদা আদর, বাচ্চাদেরকে যেগুলো বলতে হয়। জি, এবং এইভাবেই আসলে গার্ডিয়ানদেরকে কাজ করতে হয়। খানস টিউটোরিয়াল আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন শিক্ষার্থীদেরকে সঠিক পথ দেখানো, পড়াশোনার পাশাপাশি স্ক্রিন থেকে কিভাবে মুক্ত রাখা যায়, নানা ধরনের কাউন্সেলিং এর মধ্য দিয়ে আপনারা যান। জ্যাকসন হাইটসে আপনারা রিলোকেটেড হয়েছেন, মানে এটার আপনাদের অফিস সম্পর্কে, রিলোকেশন সম্পর্কে এবং কেন হয়েছেন, এক্সপ্যান্ড কতটুকু হচ্ছে সেটি সম্পর্কে যদি কোনো ধারণা দেন। আমরা গত দুই সপ্তাহ আগে আমরা একটা অফিস শিফট করেছি জ্যাকসন হাইটে। আপনারা যারা 19 সাল থেকে 94 সাল থেকে আসছেন জ্যাকসন হাইট, সবসময় আমাদেরকে পেয়েছেন অফিসে। আমরা যখন দেখছি এত ভিড় হচ্ছে, আমরা চেষ্টা করেছি একটু নতুন জায়গা, যেখানে এলিভেটর 3rd ফ্লোর 4th ফ্লোর পুরোটা নিয়েছি, জায়গাটা বড়, আর ক্লাসরুমের মধ্যে একটু অ্যাটেনশন দিয়ে পড়ানো। যখন বাবা মারা আসবে সবাই আমাদের হলওয়েতে ঢুকে, আমাদের প্রত্যেকটা দাওয়াল কিন্তু কাচের, তা দেখতে পাবেন এখন আমরাও দেখতে পাচ্ছি ছেলে মেয়েদের অ্যাটেনশন, আমরা দেখতে পাচ্ছি ওদের টিচিং কি পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বাবা মারা যখন আসছে তুলতে অথবা আমাদের সাথে অফিসে একটু রিপোর্ট নিতে, প্যারেন্ট মিটিং করতে, হাঁটার সময় কিন্তু কোনো কিছু হাইডিং না, ওরা একদম দেখছে যে পড়াশোনা কি হচ্ছে, ওরা 2 মিনিটে দেখে যে কোনো কেউ বুঝতে পারবে আসলে কিভাবে আমরা হচ্ছে। সো জায়গাটা বড় হয়েছে। টিচারদের জন্য আলাদা একটা কনফারেন্স রুম করছি আমরা, কমিউনিটি যে এসে ফ্রি ওয়ার্কশপ, আপনারা যদি কোনোদিন এসে জ্যাকসন হাইট, আপনারা তো উড সাইডে এত কাছে, ওখানে এসে যদি কমিউনিটির সাথে একটু ডাইরেক্ট প্রোগ্রাম করতে চান, আপনাদের জন্য দাওয়াত। আপনারা এসে সারা 4th ফ্লোর নিলেন, পুরা দিন দুটাই তালা নিলেন, তো এরকম ভাবে আমরা শেয়ার করতে পারছি। আমাদের অলরেডি কয়েকটা প্রজেক্ট আছে, মাদের হেলথ, যারা একটু বিপদে আছে, বিভিন্ন গ্রুপ তুখার কাজ করে যাচ্ছে এরকম সিচুয়েশনে, ওদের সাথে আমরা পার্সোনালি বলি ঠিক আছে প্রত্যেক মাসের মিটিং এর জন্য চলে আসবেন, চাবি আছে আগে থেকে, এটা আপনার চাবি, মিটিং করে সবার জন্য আমরা ওপেন আছি। কারণ আমাদের টিচিং ছাড়া আমরা জানি যে আমাদের কমিউনিটিতে অনেক কিছু সাহায্য পেলে আমরা আরেকটু তাড়াতাড়ি আগাতে পারবো। অনেক ধন্যবাদ ইভান খান, নিঃসন্দেহে আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো, যাতে খানস টিউটোরিয়াল আরো 3 দশকের বেশি সময় এবং সামনের দিনগুলো আরো সুন্দর হোক। বিশেষ করে সন্তানদের ভবিষ্যৎ নির্মাণে আপনাদের যে ভূমিকা সেটি আরো বাড়ুক। আপনাদের জন্য মঙ্গল কামনা থাকলো এবং আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ। আমি জানি আপনার বাড়িতে ছোট একজন আছে, 2 ইয়ার্স, ওয়েট করছি কখন আপনি নিয়ে আসবেন আমাদের অফিসে। ও দেখবেন দৌড়াদৌড়ি করতে করতে ও আমাদের ম্যানেজার সিট, বসের সিটে ও বসে যাবে, ছোট চাচু। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।